Welcome back dear students, welcome to রাইসপার্ট বাংলা ইউটিউব ক্লাস। গুড আফটারনুন প্রত্যেককে, আশা করি সকলে ভালো আছো। তো অনেকদিন পর বহু প্রতীক্ষিত আরেকটা বায়োলজি ক্লাস নিয়ে চলে এসেছি আমি, তোমাদের পূজা ম্যাডাম। এবং আজকের ক্লাসটাও কিন্তু আমাদের আপকামিং যে WBPSC মিসলেনিয়াস প্রিলিমস এক্সাম হতে চলেছে তার কথা মাথায় রেখেই, ঠিক আছে? সো আজকে আমরা বায়োলজির যে প্রশ্নগুলো সলভ করব, মানে যেগুলো আমরা বিগত ক্লাসগুলোতে করছিলাম, তো ঠিক সেই ট্রেন্ডটাকেই ফলো করে কিন্তু আজকে আমরা মিক্সড ব্যাগ MCQ প্র্যাকটিস করব, ঠিক আছে? সো এই ক্লাসে তোমরা আরেকবার কিন্তু নিজেকে একটু ঝালিয়ে নিতে পারবে বা নিজেদের প্রিপারেশনটাকে একটু অ্যাসেস করতে পারবে যে কোথায় দাঁড়িয়ে আছো বা আর কতটা আমাদেরকে পড়তে হবে, সেটার অ্যানালাইসিস বা সেই প্রিপারেশনটুকুকে একটুখানি জাজ করে নেওয়া বা একটুখানি দেখে নেওয়ার কিন্তু স্কোপ রয়েছে এই লাইভ ক্লাসগুলোতে। সো আশা করি সেশনটা ভীষণভাবে ফ্রুটফুল হতে চলেছে তোমাদের জন্য। তো সকলে জয়েন করে যাও, শুরু করব ক্লাস। বিলকিস গুড আফটারনুন প্রত্যেকে, গুড আফটারনুন প্রত্যেকে, ক্লাস জয়েন করে যাও। তো লেটস স্টার্ট। আমরা জানি যে পিএসসি মিসলেনিয়াসে বায়োলজিক্যাল সায়েন্স এবং এনভায়রনমেন্টাল সায়েন্স এই দুটো কিন্তু পিভটাল রোল প্লে করে, এবং প্রিলিমিনারি এক্সাম পাস করতে গেলে সমস্ত সাবজেক্টের সাথে সাথে কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সও ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটাকেও কিন্তু আলাদা করে গুরুত্ব দিয়ে পড়তে হবে, এবং শুধু পড়লেই হবে না, পড়ার সাথে সাথে প্র্যাকটিসও করতে হবে। তো আমরা WBCS প্রিলিমসের আগেও যেরকম রিগোরাস প্র্যাকটিস করেছিলাম, মিসলেনিয়াস পরীক্ষার আগেও কিন্তু আমরা ঠিক সেই প্র্যাকটিসটাই করব, যাতে আমরা এই পার্ট থেকে যে কটা কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় আসবে সেই কটা কোয়েশ্চেনকে সাকসেসফুলি আমরা কিন্তু ম্যানেজ করতে পারি। এটাই হবে আমাদের উদ্দেশ্য। ওকে, তো চলো দেখা যাক কি প্রশ্ন আছে তোমাদের জন্য। একটা কোয়েশ্চেনের এগেইনস্টে 4টে করে অপশন থাকবে। তো যে অপশনটা মনে হচ্ছে যে ইট মাইট বি কারেক্ট সেটা তোমরা চুজ করবে, কমেন্টে আমাকে আনসার বলবে, আমি সেগুলোকে চেক করব। ওকে, সো চলো লেটস স্টার্ট দ্য ক্লাস। দেখো ফার্স্ট কোয়েশ্চেন স্ক্রিনে রয়েছে। এই প্রশ্নটা কিন্তু সেল ডিভিশনের কোয়েশ্চেন। ওকে, এই কোয়েশ্চেনটা যে চ্যাপ্টারের কোয়েশ্চেন, চ্যাপ্টারটা হলো just a minute. Just a minute. ওকে, সো বলো কোনটা আনসার হবে। 1C, which of the following statements about the G1 phase is incorrect? ওকে, সো এখানে আমরা জানি সেল সাইকেল বলে একটা আইডিয়া রয়েছে। সেল সাইকেলে একটা ফেজকে আমরা বলি ইন্টারফেজ, আরেকটা ফেজকে বলা হয় মাইটোটিক ফেজ বা ডিভিশন ফেজ। সো আমরা জানি যে ইন্টারফেজটা হচ্ছে প্রিপারেটরি ফেজ, এখানে সেলের প্রিপারেশন চলে, এবং এই প্রিপারেটরি ফেজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু কমপ্লিট বিফোর গোয়িং টু দ্য ফেজ অফ ডিভিশন, রাইট? সো ইন্টারফেজে যে ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো হয়, সেই ইভেন্টসগুলো যে পার্টিকুলার 3টে ফেজে হয়, সেই ফেজগুলোকে যদি আমরা সিকোয়েন্সিয়াল অর্ডারে সাজাই তাহলে এরকম আসে, দ্যাট ইজ G1, S এবং G2, রাইট? সো ফার্স্ট অপশন বলছে it is the first phase of interphase. This is absolutely correct. Interphase বা preparatory phase এর প্রথম দশাটাই হচ্ছে G1 phase, যেখানে ইম্পর্টেন্ট কিছু প্রোটিনস, এনজাইমস, RNA
ঠিক আছে, সেলটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট করে এই ফেজটাতে, এবং এটা কিন্তু ডিএনএ রেপ্লিকেশনের ঠিক আগের ফেজ। ওকে, প্রি ডিএনএ রেপ্লিকেশন ফেজ বলা হয় জি1 ফেজকে। নেক্সট বলছে সেল গ্রোথ অ্যান্ড মেটাবলিজম অকার ইন দিস ফেজ। একেবারেই সঠিক, কারণ এই পার্টিকুলার ফেজটা কিন্তু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য একেবারে আইডিয়াল, এবং মেটাবলিক্যালিও কিন্তু অ্যাক্টিভ হতে শুরু করে এই ফেজ থেকেই সেলটা। ওকে, সো মেটাবলিজম মানে সেট অফ কেমিক্যাল রিয়াকশনস উইচ অকার উইদিন দ্য সেল। ওকে, সো পরেরটা বলছে ডিএনএ রেপ্লিকেশন অকার্স ইন দিস ফেজ। এটা অ্যাবসলিউটলি রং, রাইট? বিকজ উই অল নো যে ডিএনএ রেপ্লিকেশন যে পার্টিকুলার ফেজটাতে হয় দ্যাট ইজ এস ফেজ। তোমরা অলরেডি বলে দিয়েছো এস ফেজ। এস এর পুরো নাম হচ্ছে সিনথেসিস ফেজ। সিনথেসিস ফেজ। সো এস ফেজ ইজ দ্য পার্ট অফ ইন্টারফেজ, রাইট? তাহলে why this phase is very important? Because DNA replication takes place here. Okay, DNA replication takes place here. So এটা কিন্তু wrong, it precedes the S phase. এটাও কিন্তু correct statement. So option 3 will be the right answer, কারণ এই স্টেটমেন্টটা is incorrect. চলো পরের কোয়েশ্চেন দেখা যাক কি আছে। Which of the following is the first stable product formed in C3 plants during carbon fixation? Phosphoenol pyruvate, PEP, oxaloacetic acid, OAA, 3-phosphoglyceric acid, PGA, ribulose bisphosphate, RUBP. আচ্ছা, আনসার পেতে শুরু করেছি অলরেডি, 2C বলছো। সো ফটোসিনথেসিস ফটোসিনথেসিসের দুটো ফেজ রয়েছে। উই অল নো ফটোসিনথেসিসের দুটো ফেজ রয়েছে, একটাকে আমরা লাইট ফেজ বলি, একটাকে আমরা ডার্ক ফেজ বলি। এবং লাইট ফেজের যে ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো হয় সেই ইভেন্টসগুলোকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখব সেখানে ক্লোরোফিলের অ্যাক্টিভেশন হচ্ছে। ক্লোরোফিলের অ্যাক্টিভেশন হওয়ার পরে সেই এক্সাইটেড ক্লোরোফিলটা ওয়াটার ব্রেকডাউন করছে, ওয়াটার ব্রেকডাউন করার পরে অক্সিজেন রিলিজ হচ্ছে, তারপরে এনএডিপি রিডাকশন হচ্ছে, ফাইনালি এটিপি সিনথেসিস হচ্ছে। প্রসেসটাকে বলা হয় ফটোসিনথেটিক ফসফোরাইলেশন, যে প্রসেসে এটিপি সিনথেসিস হয়, রাইট? সো লাইট ফেজের ইম্পর্টেন্ট প্রোডাক্টস হচ্ছে এটিপি এবং এনএডিপি, রাইট? এই দুটোই যখন ডার্ক ফেজে ইউটিলাইজড হচ্ছে তখন দেখা যায় ডার্ক ফেজ বা অন্ধকার দশা, বা যেটাকে আমরা বলি ডার্ক ফেজটাকে আমরা বলি লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ কোথায় এটা হয় না ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হয়, রাইট? তো যদি লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা ডার্ক ফেজের আমরা প্রথম স্টেপটা দেখি তাহলে দেখতে পাবো কার্বন ডাই অক্সাইড প্লাস রাইবিউলোস বিসফসফেট in presence of Rubisco enzyme তৈরি হচ্ছে PGA, 3 carbon compound PGA, phosphoglyceric acid. Okay, so যদি বলা হয় first stable product of photosynthesis, answer will be phosphoglyceric acid. আর ফার্স্ট যদি মেনশন করা না থাকে only stable product of photosynthesis বলে, answer will be glucose. Okay, answer will be glucose. So কার্বন ডাই অক্সাইডের যে অ্যাকসেপ্টর রয়েছে বা রাইবিউলোস বিসফসফেট acts as an acceptor or recipient of carbon dioxide. Why? Because carbon dioxides are unable to capture, বা carbon dioxides are unable to come to cell in their own. তাহলে
কার্বন ডাই অক্সাইডকে ক্যাপচার করার জন্য ফ্রম দ্য অ্যাটমসফিয়ার যে আছে, দ্যাট ইজ রাইবিউলোজ বিসফসফেট। রাইবিউলোজ বিসফসফেট carboxylase oxygenase, this is the most abundant enzyme, most abundant enzyme, most abundant enzyme found within the living system. Okay, so rubisco kintu most abundant enzyme and it is also called dual enzyme. Why? Because rubisco carbon dioxide এর সাথে bind করতে পারে, oxygen এর সাথে bind করতে পারে, whichever is accessible. ঠিক আছে, তাহলে যেটা available বা accessible সেটার সাথেই bind করে rubisco. So এখানে আনসার আমরা কি পেলাম, 3-phosphoglyceric acid which is a 3 carbon compound. Okay, তো যেহেতু ফার্স্ট স্টেবল প্রোডাক্ট 3 কার্বন কম্পাউন্ড, সো সেক্ষেত্রে এই পার্টিকুলার সাইকেলটা যে প্লান্টের মধ্যে দেখা যায় তাকে বলা হয় C3 প্লান্ট। ওকে, C3 প্লান্ট। কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, plant hormone is known to regulate stomatal closure during water stress. বলো কি হবে সঠিক উত্তর? প্লান্ট হরমোন is known to regulate stomatal closure during water stress. আচ্ছা, অলরেডি আনসার পেতে শুরু করেছি। আচ্ছা, অপশন এ বলছে অক্সিন, অপশন বি বলছে জিব্বারেলিন, অপশন সি হচ্ছে অ্যাবসেসিক অ্যাসিড, অপশন ডি হচ্ছে সাইটোকাইনিন। সো এইগুলো প্রত্যেকটাই কিন্তু ন্যাচারাল ফাইটোহরমোন। এগুলো প্রত্যেকটাই কিন্তু ন্যাচারাল ফাইটোহরমোন। ওকে, সো অক্সিন, জিব্বারেলিন, অ্যাবসেসিক অ্যাসিড এবং সাইটোকাইনিন, তাহলে ডিউরিং ওয়াটার ডিপ্রাইভেশন বা জলের পরিমাণ যখন কম থাকে সেই সময়তে ওয়াটার কনজার্ভ করা বা ওয়াটার স্টোরেজ করাটা ইজ আটমোস্ট ইম্পর্টেন্ট। রিমুভাল অফ এক্সেস ওয়াটার বা রিলিজ অফ এক্সেস ওয়াটার ইজ নট রেশনাল বা নট ইকোনমিক্যাল ফর প্লান্ট। তো সেই কারণে এই হরমোনস, প্লান্ট হরমোনস আর দেয়ার, যারা কিন্তু এই ক্রিটিক্যাল জাংচারে কাজ করে এবং এরা সেই মুহূর্তে কিন্তু কি করে, ওয়াটার লসটাকে প্রিভেন্ট করার জন্য স্টোম্যাটাগুলোকে ক্লোজ রাখে। সো এই অ্যাবসেসিক অ্যাসিডটাকে আমরা, এবিএ কে আমরা কি বলি, আমরা বলি অ্যান্টি ট্রান্সপিরেন্ট, অ্যান্টি ট্রান্সপিরেন্ট। ওকে, ওয়াই? বিকজ এটা কিন্তু স্টোম্যাটাল ক্লোজারের জন্য রেসপন্সিবল। ওকে, সো এই অ্যাবসেসিক অ্যাসিড ইজ দ্য অ্যান্টি-ট্রান্সপিরেন্ট because it prevents the transpiration process by closing stomata. ঠিক আছে, সো ন্যাচারাল অ্যান্টি-ট্রান্সপিরেন্ট ইজ অ্যাবসেসিক অ্যাসিড। তো অ্যাবসেসিক অ্যাসিড কিন্তু এক্সেসিভ ওয়াটার লস যাতে প্লান্ট না করতে পারে সেই ব্যাপারটাকে চেক করে বা রেস্ট্রিক্ট করে। ঠিক আছে, আর এখানে তো অক্সিন, জিব্বারেলিন, সাইটোকাইনিন প্রত্যেক কটারই কিছু সেপারেট সেট অফ ফাংশনস রয়েছে, আমরা জানি, সেগুলোতে আসছি না। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার হিয়ার। পরবর্তী কোয়েশ্চেন বলবে, which of the following statements about the endocrine system is correct? নিচের কোন তথ্যটি অন্তঃক্ষরা তন্ত্র সম্পর্কিত সঠিক তথ্য? বলো কোনটা তোমাদের মনে হচ্ছে সঠিক? Which of the following statements about the endocrine system is correct?
Hormones are secreted directly into the bloodstream. Endocrine glands have ducts for hormone secretion. একেবারেই নয়। Endocrine gland, endocrine means ductless. Ductless gland, no duct. And endocrine secretion is hormone. Endocrine glandet je secretion, endocrine glandet যে secretion, that is called hormone. But endocrine glands means ductless, so এটা হবে না। Hormones act only on the organ that produces them. না, because we all know hormone যেখান থেকে secretion হচ্ছে through bloodstream, it used to go to the target destination. সে টার্গেট ডেস্টিনেশনে গিয়ে সেখানে কিন্তু সে অ্যাক্ট করে, রাইট? এবং এই যে মিডিয়াম অফ ট্রান্সপোর্টেশন অফ হরমোন, এটা কিন্তু হচ্ছে কি ব্লাড। মিডিয়াম অফ ট্রান্সপোর্টেশন ইজ ব্লাড। ওকে, সো এটাও কিন্তু ইনকারেক্ট। 4 বলছে পিটুইটারি গ্ল্যান্ড ইজ লোকেটেড ইন দ্য থোরাসিক ক্যাভিটি। না, কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু ব্রেনের একটা পার্টিকুলার সেগমেন্টে এই পিটুইটারি গ্ল্যান্ড লোকেটেড, যেটাকে আমরা মাস্টার গ্ল্যান্ড বলি। সো এটাও ইনকারেক্ট। দ্য রাইট আনসার উইল বি অপশন 1. Right answer will be option 1. Hormones are secreted directly into the bloodstream. তাহলে এটা মাথায় রাখতে হবে যে হরমোন কিন্তু থ্রু ব্লাড, এই ব্লাড হচ্ছে মিডিয়াম অফ ট্রান্সপোর্টেশন। থ্রু ব্লাড হরমোন চলে যায় কোথায়? টার্গেট ডেস্টিনেশনে। টার্গেট ডেস্টিনেশনে, এবং ব্লাডের মধ্যে কিছু রয়েছে স্পেসিফিক রিসেপ্টর। স্পেসিফিক রিসেপ্টর, রিসেপ্টর হরমোন বাইন্ডিং হচ্ছে, ফাইনালি হরমোন তার টার্গেট ডেস্টিনেশনে রিচ করছে। সো অপশন 1 will be the right answer. What is totipotency in plant tissue culture? এই totipotency শব্দটার মানে কি? Ability to produce roots only, ability to regenerate a whole plant from a single cell, ability to produce seeds from the leaves, ability to enhance photosynthesis. বলো। সেলা টার্সিকা, ভেরি গুড সুমন। পিটুইটারি লোকেশন হচ্ছে সেলা টার্সিকা, রাইট। আচ্ছা, 5এরটা বলছো হোয়াট ইজ টোটিপোটেন্সি ইন প্লান্ট টিস্যু কালচার। 5এরটা বলছো সুমন, বি বলছো, মৌমিতাও বলছো বি। ভেরি গুড, ভেরি গুড। সো টোটিপোটেন্সি মানে ইটস আ পোটেনশিয়াল। টোটিপোটেন্সি মানে হচ্ছে, যদি আমরা বলি যে প্লান্ট টিস্যু কালচার, ফার্স্ট অফ অল আমি কিছু ফান্ডামেন্টাল কথা এই ক্ষেত্রে বলি তোমাদের। সেটা হচ্ছে যে উই অল নো কি প্লান্টের যে ভেজিটেটিভ প্রপাগেশন হয়, প্লান্ট রিপ্রোডাকশন নিশ্চয়ই তোমরা পড়েছো। সো সেখানে প্লান্টের ক্ষেত্রে যে আসেক্সুয়াল মোড অফ রিপ্রোডাকশন, সেটাকে আমরা ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা ভেজিটেটিভ প্রপাগেশন বলি। কারণ প্লান্টেরই কোনো একটা স্পেসিফিক বডি পার্ট থেকে একটা এন্টায়ার প্লান্ট বডি তৈরি হয়ে যায়, ঠিক আছে? সো আমরা যদি এটা ন্যাচারাল ওয়েতে দেখি, ন্যাচারাল প্রপাগেশন দেখি, তাহলে দেখবো মডিফাইড রুট, মডিফাইড স্টেমস, মডিফাইড লিভস, এইগুলো থেকে কিন্তু প্লান্টের রিপ্রোডাকশন হচ্ছে। এবং ইফ ইউ কনসিডার দ্য আর্টিফিশিয়াল মোড অফ রিপ্রোডাকশন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, সেখানে আমরা কি দেখবো না, সেখানে আমরা দেখবো কাটিং, লেয়ারিং, গ্রাফটিং, টিস্যু কালচার, এগুলো। সো টিস্যু কালচারের আরেকটা নাম হচ্ছে মাইক্রো প্রপাগেশন। মাইক্রো প্রপাগেশন, রাইট? সো যদি আমরা টেস্ট টিউবে একটা কালচার মিডিয়াম নিই এবং এই কালচার মিডিয়ামে যদি গ্রোথের জন্য আইডিয়ালি সবকিছু ঠিকঠাক রেশিওতে দিই
এখানে ডিফারেন্ট টাইপ অফ হরমোনস থাকবে, ক্রিটিক্যাল মিনারেলস থাকবে, এসেনশিয়াল গ্রোথ ফ্যাক্টরস থাকবে, ইচ অ্যান্ড এভরিথিং থাকবে। তার মধ্যে আমি অ্যাড করলাম একটা প্লান্ট ক্যালাস টিস্যু, ক্যালাস টিস্যু অ্যাড করলাম। এই টিস্যুটা আফটার ফিউ ডেজ এখান থেকে তৈরি হলো একটা প্লান্টলেট। এই প্লান্টলেটটাকে যদি টবে রিপ্লেস করা হয়, দেখা যাবে এখান থেকে একটা এন্টায়ার প্লান্ট ভ্যারাইটি তৈরি হলো, এবং উইদিন আ ভেরি শর্ট স্প্যান অফ টাইম। তো জার্নি ফ্রম আ স্মল টিস্যু টু আ প্লান্ট, এন্টায়ার প্লান্ট, একটা ছোট্ট ক্যালাস টিস্যু থেকে একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ। তাহলে নিশ্চয়ই এটা ক্যালাস টিস্যুটার মধ্যে থাকা পোটেনশিয়াল, যেখান থেকে একটা এন্টায়ার একটা প্লান্ট ভ্যারাইটি কিন্তু আমরা পেলাম, বা একটা হোল প্লান্ট কিন্তু রিজেনারেটেড হলো ফ্রম আ সিঙ্গল সেল। তাহলে এই ক্ষমতা বা পোটেনশিয়ালটাকেই বলা হয় কি? টোটিপোটেন্সি। হ্যাঁ, স্টেম সেল হচ্ছে প্লুরিপোটেন্ট বা মাল্টিপোটেন্ট। ঠিক আছে, একদম ঠিক বলেছো। এটা আনসার হবে অপশন বি। ইভেন আমরা দেখেছি এটা স্পার্ম এবং ওভাম যখন মেটিং করে এখান থেকে আসে জাইগোট। জাইগোট ইজ অলসো টোটিপোটেন্ট। বাই? বিকজ এখান থেকে কিন্তু এমব্রায়ো, এখান থেকে কিন্তু ফিটাস থেকে ফর্ম হয় অ্যাডাল্ট। ওকে, সো এটা মনে রাখবে। ঠিক আছে, সো এটা অপশন বি হলো আনসার। পরবর্তী প্রশ্ন 6 বলো, which of the following is a major difference between a grazing food chain and a detritus food chain? Which of the following is a major difference between a grazing food chain and a detritus food chain? কোনটা ডিফারেন্স? Grazing food chain starts with living plants while detritus food chain starts with dead organic matter. Detritus food chain do not have consumers. Grazing food chains do not involve energy flow. Only detritus food chains involve decomposer. So কোনটা কারেক্ট আনসার হবে? একদমই তাই, ভেরি গুড, সবাই ঠিক বলেছো। এটা কারেক্ট আনসার হবে অপশন এ। সো ফুড চেইন আমরা পড়েছিলাম, ফুড চেইন বা খাদ্য শৃঙ্খল আমরা পড়েছিলাম দু রকমের হয়। একটাকে বলা হয় গ্রেজিং ফুড চেইন, আরেকটাকে বলা হয় ডেট্রিটাস ফুড চেইন। ওকে, তো এই যে গ্রেজিং ফুড চেইন আর ডেট্রিটাস ফুড চেইন মাথায় রাখতে হবে। Grazing food chain always starts with green plants. Detritus food chain always starts with dead organic matter. তো গ্রেজিং ফুড চেনের ক্ষেত্রে we all know কি প্রোডিউসার থেকে শুরু হচ্ছে, প্রোডিউসার থেকে প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, টারশিয়ারি কনজিউমার, কোয়াটার্নারি কনজিউমার, অ্যাপিক্স কনজিউমার, যে লাস্ট কনজিউমার থাকছে। তো ডিপেন্ডিং অন দ্য লেন্থ অফ দ্য ফুড চেন, এটা কিন্তু নাম্বার অফ কনজিউমার্স বা কে অ্যাপিক্স কনজিউমার হবে, এটা ভ্যারি করে। বাট ইনিশিয়ালি কিন্তু এটা মনে রাখতে হবে যে গ্রেজিং ফুড চেন অলওয়েজ স্টার্টস উইথ গ্রিন প্রডিউসার্স। তো দেখা যায় আফটার দ্য ডেথ অফ প্রডিউসার অ্যান্ড কনজিউমার, সেই ডেড অর্গানিক ম্যাটারটাকে ডিকম্পোজ করা, সেই ডেট্রিটাস বা ডেড অর্গানিক ম্যাটারটাকে ডিকম্পোজ করে এবং তার উপরে ফিড করে যারা,
detritus feeding organisms, that is detrivores. They are decomposers in nature basically, এবং সেখান থেকেই তারা কোনো এনার্জি ওয়েস্ট হতে দেয় না, তারা সেখান থেকে আরেকটা ফুড চেইন স্টার্ট করে দেয়, দ্যাট ইজ detritus ফুড চেইন। ওকে, সো এটা মনে রাখবে যে অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। এটা কিন্তু সব থেকে ফান্ডামেন্টাল ডিফারেন্স, যে grazing food chain starts with living plants while detritus food chain initiates with dead organic matter. Next question bolo, which of the following best describes biodiversity hotspots? Biodiversity hotspot সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক? Regions with a very high species richness and endemism, areas with the lowest biodiversity on the earth, regions where only large mammals are conserved, artificially created conservation areas. বলো কি হবে এটা? আচ্ছা, very good. So biodiversity hotspot, bio stands for living, bio stands for living, আর diversity মানে হচ্ছে variations, variations. So variations found within the living organisms বা living community, সেটাই হচ্ছে biodiversity. হটস্পট মানে যেখানে আমরা ম্যাক্সিমাম স্পিসিস রিচনেস দেখতে পাই। স্পিসিস রিচনেস মিন্স নাম্বার অফ ডিফারেন্ট স্পিসিস প্রেজেন্ট উইদিন আ পার্টিকুলার জিওগ্রাফিক্যাল বাউন্ডারি। একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে যে বিভিন্ন ধরনের প্রজাতি রয়েছে, কোহ্যাবিট করছে, যত ডিফারেন্ট টাইপ অফ স্পিসিস থাকবে, দ্যাট মিন্স স্পিসিস রিচনেস ইজ হাই। তার মানে প্রজাতির সংখ্যা যদি বেশি হয় তাহলে কিন্তু স্পিসিস রিচনেসও কিন্তু বেশি হবে, দ্যাট ইজ কল্ড স্পিসিস রিচনেস। নাম্বার অফ স্পিসিস প্রেজেন্ট উইদিন আ পার্টিকুলার জিওগ্রাফিক্যাল বাউন্ডারি। এন্ডেমিক স্পিসিস মানে কি? হোয়াট ইজ এন্ডেমিজম? এন্ডেমিক স্পিসিস মানে স্পিসিস particularly confined within a specific geographical location. The species particularly confined within a specific geographical location, that is called endemic species, right? So biodiversity hotspot হতে গেলে দুটো শর্ত, দুটো eligibility criteria fulfill করতে হবে. One is high species diversity, another is high degree of endemism. এখন তোমরা অলরেডি বলেই দিয়েছো যে টোটাল নাম্বার অফ হটস্পটস ইন্ডিয়াতে আছে 7, ইন্ডিয়াতে আছে 4, আর এটা অল ওভার ওয়ার্ল্ড যদি দেখি তাহলে কটা হটস্পট আছে আমাকে কমেন্টে জানাও। হ্যাঁ, দ্য টার্ম হটস্পট ওয়াজ কয়েন্ড বাই নরম্যান মায়ার। ভেরি গুড, ভেরি গুড। ওকে, এখানে আনসার কিন্তু অপশনই হচ্ছে, রাইট? Where does fertilization typically occur in human female reproductive tract? বলো কি হবে? Where does fertilization typically occur? Where does fertilization typically occur in the human female reproductive tract? Uterus, cervix, fallopian tube, ovary. Very good. Fallopian tube এর অ্যাম্পুলাতে হয়, অ্যাম্পুলা। ফার্টিলাইজেশন কথার মানে কি? ফার্টিলাইজেশন কথার মানে হচ্ছে ফিউশন অফ গ্যামেটস, ফিউশন অফ গ্যামেটস। গ্যামেট কথার মানে কি? গ্যামেট হচ্ছে ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, গ্যামেট হচ্ছে ইউনিট অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন।
মেল গ্যামেটটার নাম হচ্ছে স্পার্ম, ফিমেল গ্যামেটটার নাম হচ্ছে ওভাম। তাহলে স্পার্মকে যে ফার্টিলাইজ করছে ওভাম, স্পার্ম যে ওভামকে ফার্টিলাইজ করছে, এই যে ফার্টিলাইজেশন প্রসেস, দ্য প্রসেস অফ ফিউশন ইজ কল্ড ফার্টিলাইজেশন। ঠিক আছে, সো সেটা কোথায় হচ্ছে? উইদিন দ্য অ্যাম্পুলা, অ্যাম্পুলা অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। তাহলে ওভাম তাকে ফার্টিলাইজ করছে স্পার্ম, প্রসেসটাই কিন্তু ফার্টিলাইজেশন। কোথায় হচ্ছে? উইদিন দ্য অ্যাম্পুলা। সার্ভিক্স হচ্ছে ন্যারো ওপেনিং বিটুইন ইউটেরাস অ্যান্ড ভেজাইনা। সার্ভিক্স হচ্ছে ন্যারো ওপেনিং বিটুইন ইউটেরাস অ্যান্ড ভেজাইনা। ন্যারো ওপেনিং বিটুইন ইউটেরাস অ্যান্ড ভেজাইনা, এটা হচ্ছে সার্ভিক্স। ইউটেরাস হচ্ছে যেখানে প্রেগন্যান্সি ডেভেলপ করে। সো আমরা জানি আফটার ফার্টিলাইজেশন ব্লাস্টোসিস্ট সেটা গিয়ে ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামে ইমপ্লান্টেড হয় এবং সেখানে কিন্তু জেস্টেশন স্টার্ট হয় বা সেখানেই প্রেগন্যান্সিটা ডেভেলপ করে, মানে প্রেগন্যান্সি ফেজটা কিন্তু সেখান থেকেই শুরু হয় আর কি। আর ওভারি হচ্ছে একটা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান ইন ফিমেল where oogenesis takes place. ওকে, প্রসেস অফ ওভাম ফরমেশন তাকে আমরা oogenesis বলি। সো নেক্সট কোয়েশ্চেন বলছে which structure is responsible for ultrafiltration in the nephron? নেফ্রনের মধ্যে থাকা কোন অংশটা আলট্রাফিল্ট্রেশনের জন্য রেসপন্সিবল? আলট্রাফিল্ট্রেশন অফ ব্লাড এটার জন্য রেসপন্সিবল, বলো। লুপ অফ দ্য হেনলি, বার্মানস ক্যাপসুল, কালেক্টিং ডাক্ট, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। 9 কি হবে আনসার বলো? হ্যাঁ, লুপ অফ হেনলি বলছো না, লুপ অফ হেনলি নয়। না, বেসিক্যালি আলট্রাফিল্ট্রেশনটা কোথায় হচ্ছে? উইদিন দ্য ম্যালপিজিয়ান কর্পাসেল। সো ম্যালপিজিয়ান কর্পাসেলের স্পেসিফিক্যালি এখানে অপশনটা গ্লোমেরিউলাস মিসিং আছে, সেটা দেওয়া নেই। সো সো এখানে আমরা জানি যে না, একেবারেই না, সবাই ভুল উত্তর দিচ্ছ। নো, এটা 9B উইল বি দ্য কারেক্ট আনসার। যারা বি বলছো তারা কারেক্ট বলছো, বি উইল বি দ্য কারেক্ট আনসার, কারণ এখানে গ্লোমেরিউলাস এবং বার্মানস ক্যাপসুল, গ্লোমেরিউলাস আর বার্মানস ক্যাপসুল এই দুটো মিলে তৈরি হয় ম্যালপিজিয়ান কর্পাসেল। ম্যালপিজিয়ান কর্পাসেল। সো উই অল নো কি নেফ্রনের যদি আমরা সিকোয়েন্সিয়ালি প্রত্যেকটা পার্টকে দেখি, তাহলে ফার্স্ট পার্ট হচ্ছে তোমার ম্যালপিজিয়ান কর্পাসেল, পরের অংশটাকে আমরা বলি পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, তারপরে ইউ আকৃতির অংশটাকে বলা হয় তোমার লুপ অফ হেনলি, তারপর ডিসিটি, ফাইনালি হচ্ছে কালেক্টিং ডাক্ট, রাইট। এবং আমরা যদি ইউরিন ফরমেশনের 3টে স্টেপস দেখি, তাহলে প্রথম স্টেপটা হচ্ছে গ্লোমেরিউলার আলট্রাফিল্ট্রেশন, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন, টিউবিউলার রিঅ্যাবজর্পশন, লাস্ট ওয়ান ইজ টিউবিউলার সিক্রেশন। তাহলে আলট্রাফিল্ট্রেশনের জন্য এক্সক্লুসিভলি নেফ্রনের যে পার্টটা ডেডিকেটেড, দ্যাট ইজ গ্লোমেরিউলাস, ব্রডলি ম্যালপিজিয়ান কর্পাসেল। ওকে, সো এখানে অপশন বি করলাম রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, which blood cells are the largest in size? এরিথ্রোসাইট, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট। বলো, কোন রক্তকণিকা বা কোন রক্তকোষ সব থেকে বড়? লার্জেস্ট ইন ভলিউম। Which blood cells are the largest in size? বলো কি হবে? এরিথ্রোসাইটস, নিউট্রোফিলস, লিম্ফোসাইটস, মোনোসাইটস। সঠিক উত্তর পেয়ে গেছি, ভেরি গুড, মোনোসাইট। লিম্ফোসাইট হচ্ছে স্মলেস্ট, রাইট?
এর মধ্যে বি লিম্ফোসাইট প্রডিউস করে কি না, বি লিম্ফোসাইট প্রডিউস করে অ্যান্টিবডি। বি লিম্ফোসাইট প্রডিউস করে অ্যান্টিবডি, ওকে। আর এরিথ্রোসাইট হচ্ছে আরবিসি এবং নিউট্রোফিল হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট যদি বলা হয় ব্লাড সেল, তাহলে সেটা হচ্ছে নিউট্রোফিল। অ্যান্ড মোস্ট মানে উইচ ব্লাড সেলস আর দ্য লার্জেস্ট ইন সাইজ, সব থেকে বড় কোনটা ইন ভলিউম, তো আনসার উইল বি মোনোসাইট। Which of the following muscles is involuntary in nature? কোনটা involuntary? Skeletal muscle, biceps, cardiac muscle, triceps. হ্যাঁ এক্স্যাক্টলি, মানে এখান থেকে যদি ওভারঅল বলা হয় which blood cells are largest in size, তো এখানে এরিথ্রোসাইট, নিউট্রোফিল, লিম্ফোসাইট, মোনোসাইট, এটা আমি ডাব্লিউবিসির পার্সপেক্টিভ থেকে বললাম, ঠিক আছে। ওভারঅল না, তোমরা যেটা প্লেটলেট বলছো ওটাই কারেক্ট। ওভারঅল না, ডাব্লিউবিসির মধ্যে যদি বলা হয় যে লার্জেস্ট ডাব্লিউবিসি কোনটা, আনসার ইজ মোনোসাইট। আর যদি বলা হয় মোস্ট অ্যাবান্ডেন্ট ডাব্লিউবিসি কোনটা, সেটা হচ্ছে তোমার নিউট্রোফিল, ঠিক আছে। আর যদি বলা হয় তোমার সব থেকে ছোট ডাব্লিউবিসি কোনটা, স্মলেস্ট, আনসার ইজ লিম্ফোসাইট, ঠিক আছে। আমি এটা ব্লাড সেল, সেটা যদি আমি ক্যাটাগরিক্যালি ডাব্লিউবিসি বলতাম তাহলে একটু স্পেসিফিক হতো, কিন্তু তোমরা যেটা বললে সেটাই ঠিক। আমি এটা ডাব্লিউবিসির রেসপেক্টে বললাম। আচ্ছা, which of the following muscle is involuntary? ইনভলিন্টারি কোনটা এখানে বলো? হ্যাঁ, কার্ডিয়াক মাসেল। কিন্তু মনে রাখবে কার্ডিয়াক মাসেল এটা কিন্তু একটা এক্সেপশন, এটা স্ট্রায়াটেড বাট ইনভলিন্টারি। ওকে, স্ট্রায়াটেড ইনভলিন্টারি, স্বরেখ অনৈচ্ছিক পেশি। স্বরেখ অনৈচ্ছিক পেশি হচ্ছে এই কার্ডিয়াক মাসেল। তাহলে মনে রাখবে কার্ডিয়াক মাসেল তো ডেফিনেটলি ইনভলিন্টারি ইন নেচার, বিকজ উই কুড নট কন্ট্রোল কার্ডিয়াক মাসেল বাই আওয়ার ওন। এবং কার্ডিয়াক মাসেলের কয়েকটা অ্যাডাপ্টেশনও আছে, ইট নেভার গেট ফ্যাটিগড ডিউ টু দ্য presence of numerous number of mitochondria, এবং due to having intercalated disc it could not accumulate lactic acid, so muscle fatigue আসে না কখনো এই কার্ডিয়াক মাসেলের ক্ষেত্রে। এবং we all know কি striated muscles in generally are voluntary in nature, non-striated muscles or smooth muscles are involuntary in nature, but cardiac muscle বা হৃৎপেশি এটা this is an exception which is definitely involuntary, still striated in nature. Okay, so এটা কিন্তু একটু আলাদা, মনে রাখবে। চলো পরবর্তী প্রশ্ন, which of the following organs in a frog is responsible for bile secretion? এটা জাস্ট এরকম, এটা দরকার নেই মেনশন করার এক্স্যাক্টলি, তাহলে কোয়েশ্চেনটার রেলেভেন্স থাকছে না। which of the following organ is responsible for bile secretion বলো? বাইল ফরমেশন বলেনি কিন্তু, বাইল সিক্রেশন বলেছে, মাইন্ড ইট। বাইল ফরমেশন বলেনি, তোমরা ভুল করছো। বলো কি হবে? অপশন 1 বলছে স্টমাক, অপশন বি বলছে গল ব্লাডার, অপশন সি বলছে লিভার, অপশন ডি বলছে প্যানক্রিয়াস। বলো কি হবে?
12 এরটা কি বলছো? স্টমাক, গল ব্লাডার, লিভার, প্যানক্রিয়াস। কি হবে আনসার? স্টমাক, গল ব্লাডার, লিভার আর প্যানক্রিয়াস। তাহলে সবাই আনসার বলছো? হ্যাঁ, সবাই আনসার বলছো লিভার। আচ্ছা, যদি বলা হয় বাইল নিয়ে কয়েকটা জিনিস মাথায় রাখবে, যে বাইল কিন্তু ফরমেশন বা ইজেকশন বা সিক্রেশন, হ্যাঁ, এটা কিন্তু পুরোটাই হয় লিভারে। ওকে, আর যদি বলা হয় বাইল কোথায় গিয়ে স্টোর হচ্ছে বা কনসেন্ট্রেটেড হচ্ছে, তাহলে সেটা হয় গল ব্লাডার। এবং বাইলের মধ্যে কিন্তু কোনো এনজাইম নেই, সো বাইল ডাইজেশনে খুব একটা হেল্প করে না। কিন্তু ফ্যাটের ডাইজেশনে ইনডিরেক্টলি বাইলের একটা ভূমিকা আছে, কিন্তু ডিরেক্ট কোনো কন্ট্রিবিউশন নেই বাইলের। ওকে, সো এটা আনসার কিন্তু, হ্যাঁ, এটা বাইল সিক্রেশন, আমি এটাকে কনসেন্ট্রেশন বা এটাকে স্টোরেজ সেই রেসপেক্টে ভাবছিলাম, রাইট? এখানে সিক্রেশন, ফরমেশন, ইজেকশন এই ওয়ার্ডগুলো ডেফিনেটলি এটা লিভারকে ইন্ডিকেট করছে। সো তোমরা ইনিশিয়ালি কারেক্ট ছিলে, ভেরি গুড। যদি বলা হতো কনসেন্ট্রেটেড হচ্ছে বা কোথায় এসে স্টোর হচ্ছে, তাহলে আনসার হবে গল ব্লাডার। ওকে, সো এটা অপশন সি হচ্ছে লিভার। আর উই অল নো কি প্যানক্রিয়াসকে আমরা বলি মিক্সড গ্ল্যান্ড, কারণ এখান থেকে হরমোন এবং উৎসেচক দুটোই কিন্তু সিক্রেশন হয়, তাই তো? চলো পরের কোয়েশ্চেনে যাওয়া যাক। Which of the following is correct about the nucleolus? নিউক্লিওলাস হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকা যে ঘন গোলাকার অংশটা, যে ডেন্স পোর্শনটা, তাকেই আমরা নিউক্লিওলাস বলি। তো বলছি এখানে কোনটা নিউক্লিওলাস সম্পর্কিত সঠিক স্টেটমেন্ট? নিউক্লিওলাস স্টোরস জেনেটিক ইনফরমেশন, নিউক্লিওলাস ইজ দ্য সাইট অফ রাইবোসোম অ্যাসেম্বলি, দ্য নিউক্লিওলাস প্রডিউসেস লিপিডস, নিউক্লিওলাস ইজ ফাউন্ড ইন দ্য সাইটোপ্লাজম। না 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 না, ওটা বি আনসার হবে। ঠিক আছে, ওটা ফ্রগের জন্য আরো কোয়েশ্চেনটা একটু কনফিউজিং হয়ে গেছে। না, ওটা বি না ম্যাম, আমি কনফিউজ হয়ে গেলাম আপনি যখন বললেন। না 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 না, কনফিউশনের কোনো জায়গা নেই। হতে পারে এক একটা ওয়ার্ড অনেক সময় একটু অ্যাম্বিগুয়াস হতে পারে, অনেকগুলো কোয়েশ্চেন করালাম তো। ঠিক আছে, ঠিকই বলেছো তোমরা, ঠিক বলেছো। যেরকমটা ওই আমাদের একটু আগে একটা কোয়েশ্চেনে হলো নিউট্রোফিল, যেটা বললাম মোস্ট অ্যাবান্ডান্ট, ওটা ডব্লিউবিসির মধ্যে অ্যাবান্ডান্ট। ঠিক আছে, আর স্মলেস্ট লার্জেস্ট এটা ডব্লিউবিসির পার্সপেক্টিভ থেকে বললাম। আচ্ছা, তাহলে বলো এটা কি হবে? দ্য নিউক্লিওলাস ইজ ফাউন্ড ইন দ্য সাইটোপ্লাজম, এটা তো হবেই না, মানে নিউক্লিওলাস ইজ আ পার্ট অফ নিউক্লিয়াস, তাই না? কোনটা কারেক্ট বলো? বলো, which of the following is correct about nucleolus? নিউক্লিয়াসের মধ্যে যে ঘন গোলাকার অংশটা রয়েছে তাকে আমরা নিউক্লিওলাস বলি। এখানে তিনটে স্টেটমেন্ট রং আছে, একটা কারেক্ট। যেটা কারেক্ট স্টেটমেন্ট সেটা বলবে। বলো, বলো, তোমরা কি কমেন্ট করছো? দেখি কমেন্টগুলো, কোনটা সঠিক উত্তর হবে বলো। সঠিক উত্তর পাইনি বলবে। আচ্ছা, এখানে রাইট আনসার হবে কি? কেউ উত্তর দিলে না। বি সি ডি ইনকারেক্ট। এটা তো কি করে বলছো? কারণ নিউক্লিওলাস স্টোরস জেনেটিক ইনফরমেশন, নিউক্লিয়াস তো ওভারঅলই জেনেটিক ইনফরমেশন স্টোর করে, কারণ নিউক্লিয়াসের মধ্যেই তো জিন রয়েছে, তাই না? হুম হুম
না, আমি জাস্ট কমেন্ট এইমাত্র তোমাদের পেলাম, তার আগে অনেকেই অনেকক্ষণ বলছিলাম কোনটা সঠিক হবে। যাক, অপশন বি হচ্ছে রাইট আনসার। নিউক্লিওলাস স্টোরস জেনেটিক ইনফরমেশন। নিউক্লিয়াসটা জেনেটিক ইনফরমেশন স্টোর করে, বাট নিউক্লিওলাস কিন্তু এটা একটা স্পেসিফিক সাইট যেটা কিন্তু তোমার রাইবোজোমাল আরএনএ যেটা রয়েছে সেই রাইবোজোমাল আরএনএ কিন্তু সিনথেসিস করে, প্রসেস করে। সো এখানে অপশন বি ইজ দ্য রাইট আনসার। চলো পরের কোয়েশ্চনটা বলছে, which of the following statements about enzyme is incorrect? এনজাইম সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়? হ্যাঁ, এটা আনসার বি হলো, অপশন বি 13 বি আনসার হলো। আচ্ছা দেখো এখানে কোনটা ইনকারেক্ট বলেছে। তো এনজাইম তো আমরা জানি যে এনজাইম কিন্তু অ্যাকচুয়ালি এরা বায়োলজিক্যাল ক্যাটালিস্ট, জৈব অনুঘটকের মতো কাজ করে এবং এরা কিন্তু প্রোটিন ধর্মী হয়, প্রোটিন ইন নেচার হয়, ঠিক আছে। তারপরেরটা বলছে কি যে এনজাইম অ্যাক্টিভেশন এনার্জিকে বাড়িয়ে তোলে, যে কোনো রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জিকে বাড়ায় এটা। তারপরে বলছে এনজাইমস রিমেইন আনচেঞ্জড আফটার দ্য রিঅ্যাকশন। তাহলে এনজাইম যখন কোন একটা স্পেসিফিক সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে তারপর সেটাকে প্রোডাক্টে রূপান্তরিত করে, সেটাকে প্রোডাক্টে কনভার্ট করে, রাইট। তাহলে মনে রাখতে হবে আফটার কমপ্লিশন অফ দিস রিঅ্যাকশন বা আফটার ফর্মিং প্রোডাক্টস এনজাইমটা কিন্তু আনচেঞ্জডই থাকে, আবার ফার্দার কোন একটা সাবসিকুয়েন্ট সাবস্ট্রেটের সাথে বাইন্ড করার জন্য। এটা 3 নাম্বার স্টেটমেন্ট বলছে। চারেরটা বলছে এনজাইমস আর হাইলি স্পেসিফিক ইন দেয়ার ফাংশন। ওকে, মানে এনজাইমস গুলো কিন্তু দে আর হাইলি স্পেসিফিক। মানে কি, মানে এরকমটা কখনো হবে না যেটা লিপিডকে ডিগ্রেড করে সেটা হঠাৎ করে প্রোটিনের জন্য স্পেসিফিক হয়ে গেল, বা টায়োলিন স্যালিভারি অ্যামাইলেজ যেটা স্টার্চের উপর কাজ করে সেটা হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে গেল প্রোটিনের উপর কাজ করার জন্য। এটা কখনোই হয় না। অল এনজাইমস আর স্পেসিফিক ইন দেয়ার ফাংশন। সো অপশন বি ইজ দ্য রাইট আনসার। একদম ঠিক বলেছো, অ্যাক্টিভেশন এনার্জিকে ডিক্রিজ করে, ইনক্রিজ করে না। সো বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, which condition is caused by bacterial or viral infection leading to inflammation of the alveoli? এটা তো অ্যালভিওলাইতে ইনফেকশন বা ট্র্যাকিয়াল ইনফেকশন এগুলো তো এমফাইসিমার ক্ষেত্রে হয়। এমফাইসিমা, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। এখানে আমাকে অলরেডি কিওয়ার্ড দিয়ে দিয়েছে, একটা হিন্টস দিয়ে দিয়েছে, ব্যাকটেরিয়াল অর ভাইরাল ইনফেকশন বলে দিয়েছে। তো কি হবে 15 বলো, 15 এর আনসার কি হবে? না, এমফাইসিমাটা কিন্তু ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনের জন্য ডিরেক্টলি হয় না। Inflammation of the alveoli, emphysema, asthma, bronchitis, pneumonia. Which condition is caused by bacterial or viral infection? Mixed answer পাচ্ছি, ফাইনাল আনসার বলো। 15 এরটা কি হবে? এমফাইসিমা, অ্যাজমা। অ্যাজমা এবং ব্রঙ্কাইটিস, অ্যাজমা কিন্তু একটা খুব ক্রনিক একটা রেসপিরেটরি ইলনেস, ব্রঙ্কাইটিসও তাই। ব্রঙ্কো অ্যাজমা বলা হয়, সিওপিডি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বা এমফাইসিমা হচ্ছে ইনফ্লামেশন অফ ট্র্যাকিয়া। তো অ্যালভিওলাই হচ্ছে আমাদের একদম তোমার যে লাংসের যে আমরা স্ট্রাকচারাল ইউনিট বলি সেগুলো হচ্ছে বায়ুথলি বা অ্যালভিওলাই। এদের কাজ হচ্ছে এক্সচেঞ্জ অফ দ্য রেসপিরেটরি গ্যাসেস, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে এক্সচেঞ্জ করা। ভেরি গুড, এটা হবে নিউমোনিয়া। So option 3 is the right answer. C will be the correct answer, pneumonia. So একটাই কিন্তু কোয়েশ্চেন আমাদের আজকে প্র্যাকটিসের জন্য ছিল, ঠিক আছে।
সো কয়েকটা কোয়েশ্চেন দেখবে, আমি আজকের কোয়েশ্চেনগুলো একটুখানি বড় ছিল কয়েকটা ক্ষেত্রে, তোমাদের দু একটা জায়গাতে একটু কনফিউশনও হচ্ছিল, তো এগুলো কিন্তু পরীক্ষাতেও থাকবে, মানে পরীক্ষাতেও যে একটা কোয়েশ্চেনের এগেনস্টে যত আমি অপশন পাবো সবকটা দেখেই আমি আনসার করতে পারবো এরকমটা কিন্তু নয়। একটু ইন্টেলিজেন্ট গেস ওয়ার্ক করতে হবে, কোনটা অপশন হচ্ছে বা কোনটা হতে পারে না সেটাকে আগে আমাকে এলিমিনেট করতে হবে, ঠিক আছে? সো আমরা পরের দিন আরেকটা ক্লাস নিয়ে আসবো এবং পরের দিনও একই রকম ভাবেই আমরা প্র্যাকটিস করব। প্র্যাকটিস সেশনে আমাদের 15টা করেই কোয়েশ্চেন থাকে, তোমরা প্র্যাকটিস করতে থাকো। এরপরে আমাদের কিন্তু আরো অনেক মানে প্র্যাকটিস সেশন তো আসবেই, এছাড়াও হয়তো দেখা যাবে যে আমি হয়তো ম্যারাথন সেশন নিলাম, সেখানে আরো অনেক বেশি এমসিকিউ আনলাম, এটা ইন ফিউচারে করবো তোমাদের জন্য। সো টিল দেন সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো করে পড়াশুনো করো, প্র্যাকটিস করো। রাইস স্মার্ট প্ল্যাটফর্মে কিন্তু অন্যান্য সাবজেক্টেরও প্র্যাকটিস সেশন চলছে, সো সেইগুলো লাইভে পার্টিসিপেট করো, আশা করি তোমাদের প্রিপারেশনকে বুস্ট আপ করতে পারবে। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ, আজকে এটুকুই থাকলো।